এই বাংলাদেশ নিয়েই আজ আমরা কথা বলবো। সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট এলাহি নেওয়াজ খান এবং আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী। জাহিদ ভাই, প্রথমেই আপনার কাছে আসতে চাই। এত মানুষ, এইভাবে লোকজন এলেন, আমি দেখলাম আমাদের অফিস কারণ বাজারে শাহবাগ ছাড়িয়ে গিয়েছিল জানাজা, ওই পাশে যদি ধরতে যাই মণিপুরি পাড়া ছাড়িয়ে গিয়েছিল এবং শ্যামলী ট্যামলি পার হয়ে গিয়েছে জানাজার কাতার। এত লোক, এইভাবে মানুষের ঢল একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এ তো আসলে অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনার দৃষ্টিতে কারণটা কি? এভাবে কেন মানুষ খালেদা জিয়ার জন্য রাস্তায় নেমে এলেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আল্লাহ যাকে সম্মানিত করতে চায় কেউ তার সম্মান ঠেকিয়ে রাখতে পারে না। আজকে আমার বারবার কেন জানি এই কথাটি মনে হচ্ছিল যখন আমি বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে কারণ বাজার থেকে পায়ে হেঁটে মানিক মিয়া এভিনিউতে রওনা হই। আমি কিন্তু এই ফার্ম গেট অতিক্রম করতে পারিনি। ফার্ম গেটে গিয়ে আর যাওয়ার কোনো পথ ছিল না। আমরা এখানে আটকে পড়ি। সম্পাদক মাহমুদুর রহমান সাহেবও সাথে ছিলেন, উনিও পায়ে হেঁটে জানাজায় শরিক হয়েছেন এবং আমাদের অফিসের অনেকে আমরা রওনা দিয়েছিলাম। জানাজা হয়েছে 3টার পর, আর আমরা যখন রওনা দিয়েছিলাম তখন 1টা বাজে। মানে এই জানাজা অনুষ্ঠানের শিডিউল 2টায় ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি 3টায় হয়েছে, 3টার পর হয়েছে। তো এইখানে 2 ঘন্টা আগেই এই ফার্ম গেটে আমরা আর যেতে পারিনি এবং ফার্ম গেটে আমরা যখন যাচ্ছিলাম আমাদের পিছনে যতদূর চোখ যায় শাহবাগের দিকে শুধু মানুষ আর মানুষ, মানে মিছিল মনে হচ্ছিল যাচ্ছে। সামনে পিছনে যেদিকেই তাকাচ্ছিলাম রাস্তার একই দৃশ্য। আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো আমার যে ধারণা ছিল আমার মনে হয় তার চেয়ে 3-4 গুণ লোক হয়েছে। আমি কিন্তু এতটা ধারণা করিনি। আমি যখন সকালে বসুন্ধরায় আমার বাসা থেকে অফিসের দিকে আসছিলাম তখন 8:30 বাজে, কারণ বেগম জিয়ার লাশ ছিল আপনি জানেন এবার কেয়ার হাসপাতালে মর্চরিতে রাখা ছিল। গতকালকে ভোরে উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে ওখানে তাকে গোসল করানো হয়। আমি নিজেও সেখানে গিয়েছিলাম খবর পাওয়ার সাথে সাথেই, একবারে ভোরবেলা। তখনও সূর্যের আলো তো ছিলই না, কনকনে শীতের মধ্যে আমি গিয়ে ওখানে 3-4 জন মিডিয়া কর্মীকে পাই আমার বাসা একেবারে কাছেই। এটার পিছনে আমি যে ছুটে যাওয়ার পিছনে 2টো কারণ ছিল। একটা, আমি মনে করছিলাম যে অফিসে আমার ফেসবুক লাইভে, যে আমার দেশের ফেসবুক লাইভে এটা আমি কভার করব, সারা বিশ্বের মানুষকে, দেশের মানুষকে জানাবো, এটা একটা কভার। আর আমার মন থেকে একটা টান ছিল, কারণ আমি 91 সাল থেকে খুব ঘনিষ্ঠভাবে বেগম খালেদা জিয়ার নিউজ ইভেন্টগুলো কভার করেছি একজন সংবাদকর্মী হিসাবে। আমি তখন দৈনিক বাংলায় সংবাদকর্মী ছিলাম এবং তারও আগে 89-এ আমি যখন ইউনিভার্সিটিতে, তখনও বেরিয়ে আসিনি, তখনও আমি দৈনিক বাংলা ইউনিভার্সিটির পুরুষ হিসেবে কাজ করি। প্রথমবার ওনার সাথে আমার দেখা কথা এটা 89-এ। উনি রাজনীতিতে তখন, আমি যদি 82 সাল ধরি তাহলে 7 বছর হয়ে গেছে, আর 84 উনি দলের নেতৃত্ব যখন নিলেন সেটা ধরলে তখন মাত্র 5 বছর। মানে উনি রাজনীতিতে আসার 5 বছরের মাথায় ওনার আমার পরিচয় হয়েছিল। এবং শুধু এক দফায় না, প্রথম আমি সংবাদকর্মী হিসেবে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। শহীদ ডক্টর শামসুজ্জোহার মাজারে উনি যখন ফুল দিচ্ছিলেন আমি ছবি তুলছিলাম খুব কাছ থেকে, সাথে সাথে হেঁটে আসছিলাম। এবং রাতের বেলা যখন উনি বিএনপির একজন নেতার বাসায় আমন্ত্রিত ছিলেন, ওইখানে আমরাও উপস্থিত ছিলাম সংবাদকর্মী হিসেবে। ওইখানে অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল একটা ড্রয়িং রুমে বসে। রিজভি ভাই ছিলেন এখন, যিনি রিজভি আহমদ, উনি রাকসুর বিপি হয়েছিলেন কাছাকাছি সময়ে, উনি ওইখানে ছিলেন। তো এরকম এরপরে তো অসংখ্য ঘটনা, অসংখ্য স্মৃতি যদি আমি বলি, তো এটা আমি পরে বলছি। আমি শুরুতে যে কথাটি শুরু করেছিলাম যে আমার কাছে এই কথাটি, আমি ব্যাকগ্রাউন্ডে একটু দিলাম যে আমি এতদিন থেকে খুব কাছ থেকে ওনাকে দেখেছি। একজন সক্রিয় রাজনৈতিক বিশ্লেষক, সংবাদকর্মী, সাংবাদিক হিসাবে অসংখ্য সফরে ওনার 96 সালের 6ষ্ঠ পার্লামেন্ট, 7ম পার্লামেন্ট, এই 2টা পার্লামেন্ট নির্বাচনের পুরো নির্বাচনী সমাবেশগুলো ওনার গাড়ি বহরে থেকে আমরা কভার করেছি। সারা দেশ ঘুরেছি। প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 টার্ম এবং বিরোধী দলীয় নেত্রী হিসাবে আরও 2 টার্ম। তো দীর্ঘ সময় প্রায় 20 বছর ওইভাবে যদি বলি খুব ঘনিষ্ঠভাবে ওনাকে দেখেছি।
ওনার অনেক গুণ ছিল, অনেক ঘটনা ছিল। আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে যে আজকে তার জানা যায় এই মানুষের যে উপস্থিতি, ভাত ভাঙ্গা উপস্থিতি, এবং এটা বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে তো বটে, বিশ্বেও একটা রেকর্ড সৃষ্টি করেছে এত মানুষের উপস্থিতি। যেদিকে তাকায় শুধু মানুষ। এটা কি 50 লাখ, 60 লাখ, 1 কোটি, কিংবা যারা শত্রু তারাও 20 লাখ বলছে। যারা খালেদা জিয়াকে পছন্দ করে না কিংবা এই মুহূর্তে বিএনপির রাজনীতির চরম প্রতিদ্বন্দ্বী, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যারা এটাকে ইয়ে করতে, তারাও 20 লাখ। ঢাকা শহরে 20 লাখ মানুষের উপস্থিতিটা কল্পনা করা যায় যে। এবং আপনি দেখেন যে উনি মারা যাওয়ার 24 ঘন্টা, মানে 24 কিংবা 28 ঘন্টার ব্যবধানে উনি আগের দিন মারা গেছেন, পরের দিন দুপুরবেলায় তার এই জানাজা হচ্ছে। শীতের বাংলাদেশে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে সমসাময়িক কালের মধ্যে। এর মধ্যে কোথা থেকে এত মানুষ এসে হাজির হয়েছিল, এবং আমি যতটুকু জানি যে এখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে অর্গানাইজ করার তেমন কোনোই তৎপরতা চোখে পড়েনি। আর বিএনপি কয়েকদিন আগে, মাত্র 5 দিন আগে তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন, ওইখানে ব্যাপক আয়োজন করে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে, বিএনপি অর্গানাইজ করছে। এরপরে আর বিএনপির হাতে ওই সময় সুযোগও ছিল না এত কম সময়ের মধ্যে একটা অর্গানাইজ করা। আমার কাছে মনে হয়েছে, আমি ফার্মগেটে যে জায়গায় জানাজায় পড়েছি, আমরা প্রায় 2 ঘন্টা ওইখানে ছিলাম। শত শত হাজার হাজার মানুষকে দেখেছি, অনেকের সাথে কথাবার্তা বলেছি। মাহমুদুর রহমান সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করতে কয়েকশো লোক ব্যক্তিগতভাবে কথাবার্তাও বলেছেন এই সময়টুকুর মধ্যে, জানাজা শুরু হওয়ার আগের যে সময়টুকু। আমার কাছে মনে হয়েছে তাদের কোনো দলীয় পরিচয় নেই। তারা দলীয় পরিচয় থাকলেও ওই দলীয় পরিচয় এখানে যাননি। তারা মনে করেছেন যে বেগম জিয়ার জানাজায় উপস্থিত হওয়াটা আমার জন্য জরুরি। কেন জানি মন থেকে, মানুষের অনেক বিষয় থাকে, এটা আপনি ভালো জানেন, যে মানুষ মন থেকে ফিল করে না এই জানাজাটায় যাওয়া, ওনার অনুষ্ঠানটাতে যাওয়া কিংবা ওনার সাথে একটু দেখা করা, এই ব্যক্তিগত ফিলিংস থেকে মানুষ এখানে হাজির হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি একটু লম্বাই করছি, আপনি বলতে পারেন কেন? দেখেন, বাংলাদেশের মানুষ, যে কোনো যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রেও, যারা করে না তাদের ক্ষেত্রেও, আমি যা চিন্তা করি, আমি এই দেশটাকে যেভাবে ভালোবাসি, এই দেশের একজন নাগরিক হিসেবে যেভাবে চাই আমার দেশটা মাথা উঁচু করে দাঁড়াক, যেভাবে চাই আমি দেশটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, যেভাবে চাই আমার বিরুদ্ধে কেউ কোনো অপবাদ না দেখ, আমার এখানে সন্ত্রাস, কোনো ধরনের অপতৎপরতা এগুলো না হোক, মানে একটা দেশের একজন স্বাভাবিক সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে সে যে বয়সী হোক না কেন, সে যে চিন্তাগুলো করে, এই চিন্তা যখন কোনো নেতা করেন কিংবা কোনো নেতার চরিত্রের মধ্যে, তার কাজের মধ্যে যখন এটার সে সামঞ্জস্য খুঁজে পায়, তখনই তার প্রতি তার একটা আকর্ষণ, তার প্রতি তার একটা তার আনুগত্য স্বীকার করা কিংবা তার প্রতি এই সম্মান জানানোর বিষয়টা আসে। বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে সেই জায়গাটুকু করে নিয়ে পেরেছেন ওনার 4 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক জীবনে। গৃহবধূ থেকে উনি যেভাবে রাজনীতিতে তার উত্থান, এই উত্থান আমি তো নিজেই বললাম যে আমি যদি সেই 89 থেকে শুরু করি, তো খুব কাছ থেকে আমি আজকে 11 বছর, এদিকে 25 বছর, 25, 35, 36 বছর, এই 36 বছর আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, খুব কিনলি আমি ওনাকে ফলো করেছি। উনি কি করেন, কি করছেন, ওনার কার্যক্রম কি, এইভাবে আর অসংখ্য মানুষ তার পেশাগত প্রয়োজনে হোক, ব্যক্তি হিসেবে হোক, দেখে মনে হয়েছে যে না, বেগম জিয়ার মতো একটা নেতৃত্ব বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল। এবং উনি এমন একটা মানুষ যে তার নেতৃত্বকে আমি পছন্দ করছি, তার সাথে সব কিছু আমার না মিললেও এইরকম একজন নেতাই আমরা চাই দেশের। এই ফিলিংসগুলো থেকে মানুষের এই উপস্থিতি। এবং আর একটা কথা বলে আমি করব, আপনি দেখেন যে উনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নেই, উনি বিরোধী দলীয় নেতার আসনে নেই, উনি অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু তারপরেও মানুষের যে উচ্ছ্বাস এবং আন্তর্জাতিক মহল থেকে তার প্রতি যে সম্মান, আজকে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ছুটে এসেছেন, মিস্টার আয়াজ ছুটে এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছুটে এসেছেন, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আসছেন, এবং জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ল্ড লিডাররা তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এইটা কয়জন রাজনীতিবিদদের ভাগ্যে জুটে?
বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে। উনি শুধু দেশে নন, বাংলাদেশকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন বলে তার এই অবস্থান এবং তার শেষ বিদায় এই সম্মান। এবং আল্লাহ যাকে শুরুতেই আমি শুরু করেছি, যাকে সম্মান দিতে চায় কেউ তা ঠেকিয়ে রাখতে পারে না। শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়াকে অসম্মানিত করার জন্য, চুরির অপবাদ দিয়েছিলেন, এতিমের টাকা মেরে খাওয়ার কথা বারবার উনি বলতেন। যতবার এই কথা বলতেন মনে হয় আল্লাহর আরশ কেঁপে উঠতো। আমি বেগম জিয়াকে যখন এই বিষয়ে মন্তব্য করতে শুনেছি, মানে মনে হয়েছে যে আল্লাহ যেন মানে ওনার এটা আছে না মজলুমের ফরিয়াদ, তো মজলুমের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়ে কোথায় কিভাবে জীবনযাপন করছেন কেউ জানে না, কিন্তু বেগম জিয়া আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে এইরকম একটা রাজসিক বিদায় হয়েছে। এই জন্য আল্লাহ যাকে চায় সম্মান দিতে কেউ তাকে অসম্মানিত করতে পারে না। সূরা আল ইমরান এটা সম্ভবত বলা আছে, সাজু ভাই আমি যদি ভুল না করে থাকি, তো কোরআনেও এটা বলা আছে এবং সেটাই বেগম জিয়ার ক্ষেত্রে হয়েছে। আসলে আমরা আজকে গত দুদিন থেকে এই জিনিসটাই দেখলাম যে মজলুম কিভাবে ফিরে আসে। এটা গত দুদিন না, যদি খুব সুস্পষ্টভাবে বলা যায় গত যেদিন তারেক রহমান ফিরলেন সেদিনও এর একটা নজির আমরা দেখতে পেয়েছি। ওনার যাওয়ার সময়টা কি ছিল, ওনার ফেরার সময়টা কি। সাজু ভাই আপনার কাছে একটু আসতে চাই। আপনি জিয়াউর রহমানের জানাজা দেখেছেন, জানাজায় অংশ নিয়েছেন। আমরা এত বছর পর্যন্ত এই যে বেড়ে উঠেছি, আমাদেরকে জানাজার ক্ষেত্রে যদি কোনো উদাহরণ দেয়া হয় সবসময় বলা হতো জিয়াউর রহমানের জানাজায় এরকম মানুষ হয়েছে, ওরকম মানুষ হয়েছে। তার প্রতি মানুষের যে তীব্র ভালোবাসার কথা আমরা ছোট থেকে শুনে এসেছি, তারই বহিঃপ্রকাশ আজকের জানাজাতেও প্রবলভাবে ছিল। আপনি সেই জানাজাতে উপস্থিত ছিলেন, সেই জানাজার নামাজ পড়েছেন, আজকে খালেদা জিয়ার জানাজার নামাজ পড়লেন। এই দুই নামাজে আসলে আপনার অনুভূতি কি, কি ভাবছেন, কি দেখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো সত্যি জিয়া রহমানের জানাজা পড়েছি এবং সেটা তখন মনে হতো যে এটা ঐতিহাসিক জানাজা। আমার খুব মনে আছে, আমি জাহাঙ্গীর গেট থেকে ওনার সবের শকট, যেটা ওনার সব বহন করে নিচ্ছিল, লাশবাহী শকট যেটা ওটা পিছিয়ে পিছিয়ে আসছিলাম, হেঁটে 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 এই কৃষি ভবনের কাছাকাছি পর্যন্ত আসলাম, আর ভিতরে ঢুকতে পারি নাই। আমরা ফার্ম গেটে বসেই জানাজা পড়লাম, মানে খামার বাড়ির এখানে, খামার বাড়ি এ পর্যন্ত এসে আজকে ভিতরে ঢুকতে পারি না। এখানে ফার্ম গেটে দাঁড়িয়ে আমরা জানাজার ই করলাম, অংশ নিলাম। আজকে আমি যখন আসি আমি দেখি, আমি মালিবাগ থেকে একটা অটোতে করে আসলাম যে ফার্ম গেটে যাব, কিন্তু মগবাজার এসে দেখি যে যাওয়া সম্ভব না। মগবাজারে নেমে হাঁটতে 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 আমি এতে গেলাম, তখন দেখি যে পিঁপড়ের সারির মতো লোক যাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলছে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, তারা প্রত্যেকেই যত পাড়ার থেকে অর্গানাইজ হয়ে গেলে একে অপরে কথা বলতে বলতে যায় তা না, মানে ঊর্ধ্বশ্বাসে শুটছে। সবাই মিলে ফার্ম গেটে গেলাম, ফার্ম গেটের থেকে আগে সামনে যেতে পারলাম না এবং একসময় আমার এমন মনে হলো যে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে নিজেকে একটু রিলিজ করে এই ওয়াসা ভবনের সামনে এসে জানাজা পড়লাম এবং তখন মানে কারণ বাজারে এসে জানাজা পড়েছেন, আমি জানাজা পড়লাম। তারপরে তাকাই দেখি যে জানাজার যখন লাইনটা হলো সারিবদ্ধ, যখন জানাজার কাতার হলো, যখন তখন দেখি যে এটা চলে গেছে। আমার মনে হলো যে মানে শাহবাগ পর্যন্তই দেখা যাচ্ছিল, শাহবাগ পর্যন্ত চলে গেছে। যে বিষয়টা হলো এটা কম্পেয়ারের বিষয় না, বিষয়টা কম্পেয়ার না। বেগম খালেদা জিয়ার জানাজা ওই জানাজার থেকে অনেক 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 বড়, জিয়া রহমানের থেকে। এটা তুলনা করার আসলে কিছু নেই, তুলনা করছি না। তখন জনসংখ্যাও হয়তো তখন অর্ধেক ছিল, জনসংখ্যা হয়তো 40 লাখ ছিল। এখন ঢাকায় 2.5 কোটি লোক বাস করে। তারপরে ঢাকার চারপাশ থেকে লোক আসার সুযোগ, রাস্তাঘাট অনেক বেশি, তখন সেটা ছিল না। যোগাযোগ ব্যবস্থা এবং খবর পাওয়া করলে ওই সময় জিয়া রহমানের মাজার জানাজা করার মতন অবস্থা এখন পর্যন্ত করা হয় নাই। কিন্তু আজকে যেটা হলো, জিয়া রহমানের ওই সময় তখন আমরা বলতাম যে মিশরের প্রেসিডেন্ট আনাস সাদাত মৃত্যুর পরে সবচেয়ে বড় জানাজা হয়েছিল মুসলিম ওয়ার্ল্ডে। তখন বলা হয় যে 50 লাখ লোক ওই সময় হয়েছিল, বলা হতো তারপরেই জিয়া রহমানের এই জানাজাটা। এরপরে বিশ্বে কিন্তু আরও অনেকগুলি বড় জানাজা হয়েছে, বিশেষ করে ইমাম খামেনির মৃত্যুর পরে জানাজা 72 লাখ লোক হয়েছিল, অনেক লোক হয়েছে। তারপরে কিছুদিন আগে যে ওদের যে একজন মানে সুলাইমানির জানাজা, মানে সেকেন্ড হাইয়েস্ট, আমার কাছে এখন মনে হয় 70 লাখের মতো হাইয়েস্ট বেগম খালেদা জিয়া। এবং এগুলি কিন্তু
যে রেকর্ড আছে বিশ্বে, তার মধ্যে জি, জি। জিয়া রহমানের নাম আছে। জি জি এবং এটা এখন- প্রথম 10 জনের মধ্যেই এখন আছে। 10 জনের মধ্যে আছে। 20 লাখ এবং লোক এটা হয়েছিল এখন বলা যুক্ত হচ্ছে। হবে। কিন্তু কথা যেটা হলো যে আগে যে প্রশ্নটা আপনি করেছিলেন যে বেগম খালেদা জিয়ার এই জনপ্রিয়, আপনি যদি মনে রাখবেন গত 15 বছরের দুঃশাসন, গত 15 বছরের লুটপাট, গত 15 বছরের যে মানে কি বলে নিবর্তনমূলক শাসন, এইগুলির সাথে মানুষ যখন বেগম খালেদা জিয়ার বিগত 91-96 কিংবা 2002 ছয়। এবং এক থেকে ছয় পর্যন্ত। 6-এর যে শাসনামল কম্পেয়ার করে, তখন ওনাকে মনে হয় যে উনি ফ্রেশটা ছিলেন। কারণ উনি দুর্নীতি করেছেন এরকম কোনো ঘটনা ওনার 10 বছরের যে শাসন যেটা, তার মধ্যে কখনোই কেউ বলতে পারবে না যে উনি ফাইল আটকায়া করেছেন। কিন্তু আমরা গত 15 বছর দেখেছি কিভাবে ড্যাম করাপশন হয়েছে, কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। এবং আরও মজার ব্যাপার যে বেগম খালেদা জিয়ার দুর্নীতি ধরতে না পারে তখন হাওয়া ভবন নিয়ে কেচ্ছা কাহিনী শুরু হয়েছে যে হাওয়া ভবন এটা একদম সাংঘাতিক লুটপাট করছে। কিন্তু আপনি দেখেন যে গত 15 বছরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বহু চেষ্টা করেছে, কিন্তু হাওয়া ভবনের ওই সব করাপশনে কিন্তু তাদেরকে ধরতে পারে নাই। ধরলো কোনটা? একটা ওই যে খাগড়াছড়ি না পার্বত্য চট্টগ্রাম জাহাজ অস্ত্র মামলায় তাকে কিন্তু জি জি 10 টাকা অস্ত্র মামলায় 10 টাকা অস্ত্র প্রথমেই মামলায় চট্টগ্রামের আর কি। তাকে জেল দেওয়া হলো। সুতরাং জনগণ যখন এইভাবে কম্পেয়ার করছে, তখন তারা দেখতে পাচ্ছে যে মানে বেগম খালেদা জিয়া এদের থেকে অনেক অনেক বেশি উঁচু স্তরের একজন মহিলা। এবং আরেকটা বিষয় যেটা হলো যে আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের মানুষেরা যেসব যাদের মধ্যে আধিপত্যবাদ বিরোধী অবস্থান দেখেছে, এবং জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দৃঢ়তা যারা দেখিয়েছেন, তাদের জানাজাগুলো বিশাল হচ্ছে। যেমন জিয়া রহমান ইভেন অতি সাধারণ একটা মধ্যবিত্তের ছেলে উসমান হাদি, তাকে শুধু লোকেরা জানে এইভাবে যে সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। লোকেরা জানে যে সার্বভৌমত্ব নিয়ে সে সাংঘাতিকভাবে উদ্বিগ্ন, নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের কাজ করার জন্য সে অঙ্গীকারবদ্ধ। শুধু এই কারণে দেখেন সেখানে আজকে তার জানা যায় কোনো প্রোপাগান্ডা ছিল না, কত লোক হয়েছে। একইভাবে বেগম খালেদা জিয়াকে সবাই জানে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, মানে এক কথায় বলা যায় যে অসাধারণ এক দেশপ্রেমিক মহিলা। তার ব্যক্তিগত প্রশ্ন করার কোনো সুযোগ নাই, এবং সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে সক্ষম। ইভেন এখন যেসব রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে নানাভাবে কাদা ছোড়াছুড়ি করছে, বিএনপির সাথে জামাতের লাগালাগি, জামাতের সাথে বিএনপি লাগালে, তারপরেও এই সব নেতারা কেউ কিন্তু এইটা কখনো বলতে পারছে না যে বেগম জিয়ার আমলে দুঃশাসন ছিল, বেগম জিয়ার আমলে তিনি এবং তার পরিবার করাপশন করেছেন, এরকম কথা কিন্তু কেউ বলতে পারছে না। সর্বজনীনভাবে গ্রহণযোগ্য একটা আজকে তিনি তার এই সব তাকে মানুষের জন্য নিবেদিত হয় কখন? যখন সে মানুষের জন্য যে স্বার্থকে বিলিয়ে দেয়, বিসর্জন দেয়, তখনই মানুষ তার জন্য নিজেকে উৎসর্গ করে, তার জন্য মানুষ যুদ্ধ করতে জীবন দিতে প্রস্তুত থাকে। বেগম খালেদা জিয়া ঠিক সেরকম একজন নেত্রী সে আবির্ভূত হয়েছে। এবং আপনাকে আমি বলি, উনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদত বরণের পরে দলের থেকে বহু লোক কিন্তু বেগম জিয়াকে বলেছিলেন আপনি রাজনীতিতে আসেন, কিন্তু উনি অনীহা প্রকাশ করছিলেন। কিন্তু যখন 1982 সালের 24শে মার্চ একটা পপুলার ভোটে নির্বাচিত এবং পপুলার ভোটে নির্বাচিত বিএনপির সরকার মাত্র 3 মাসের মাথায় এরশাদ যখন এই বিএনপি সরকার হটিয়ে উনি দেশের সময় ক্ষমতাধারী হয়ে গেলেন, উনি মার্শাল জারি করলেন, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, বেগম জিয়া খালেদা এটা মেনে নিতে পারেন নাই। এবং এই যে মেনে নিতে না পারার জন্যে তিনি কি করলেন? রাজনীতিতে আসলেন। তিনি, আমার যেটা মনে আছে যে 1983 সালে মার্চের দিকে উনি প্রথম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে উনি রাজনীতি শুরু করেন। এবং খুব মজার ব্যাপার দেখেন, ওই একটা মহিলা সত্যিকার অর্থে গৃহবধূ ছিল। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমে গেলেন। আপনি দেখেন তার ক্যারিয়ারটা, তিনি কিছুই ছিলেন না, একদম নিখাত গৃহবধূ থেকে শূন্য থেকে তিনি কেবলমাত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন।
তারপর ইরশাদ বিরোধী আন্দোলনে তিনি নেমে গেলেন এবং ইরশাদের সাথে তিনি বহুবার ইরশাদ তার সঙ্গে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে, কিন্তু বেগম জিয়া অনড় ছিলেন। এই যে আপোষহীন আমরা বলি, এটা বলার তো কারণ আছে, কারণ ইন্টার 9 বছর ইরশাদের কন্টিনিউয়াসলি যিনি লড়াই করে গেছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। এবং আমার মনে আছে জাহিদ, এটা হলো 86 সালের ঘটনা। 1986 সালে জেনারেল এরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলিকে থ্রেট করলেন, নির্বাচনে না আসলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এরকম একটা থ্রেট দিলেন। এবং আমার মনে আছে সেদিন 5 দলীয়, আওয়ামী লীগের নেতৃত্বে 5 দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট এবং 32 নম্বরে 5 দলীয় জোটের মিটিং এবং ইয়েতে ওই ধানমন্ডিতে নাজমুল হুদার বাসায়, ব্যারিস্টার নাজমুল হুদার বাসায় বিএনপির নেতৃত্বে 7 দলের মিটিং। তো এটা 5 দল না, এটা 8 দল, 5 দল ছিল বিরোধী, মানে বাম দলগুলার 5 দলীয় জোট, আর আওয়ামী লীগের 8 দল আর বিএনপির 7 দলীয় জোট। এনিওয়ে যাই হোক, এই ছিল এটা আমার যেটা। আচ্ছা ঠিক আছে, আমার জি 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 5 দলীয়, 8 দলীয় আর 7 দলীয়। আমি আরও অনেক সিনিয়র সাংবাদিক ছিলেন, একটু আগে জহিরবার কথা বলছিলাম, দৈনিক বাংলাতে জহিরবা ছিল, আমি ছিলাম এবং গ্যাস কামাল চৌধুরী ছিল, আব্দুর রহিম, এই 3 জন সিনিয়র সাংবাদিক, তারা কেউ এখন নাই। আমরা ওখানে বসে দেখলাম যে ওরা আওয়ামী লীগের নেতৃত্বে জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত জানার পরে আমার মনে আছে গ্যাস কামাল চৌধুরী একটা ভাঙ্গা গাড়ি ছিল, ওই গাড়িতে করে আমরা নাজমুল হুদা সাহেব বাসায় গেলাম। তখন দেখি যে 7 দলের সবাই বসে আছে, ম্যাডাম আছেন। আমাদের 4 জনকে দেখে, 3 জনকে দেখে আমি এবং গ্যাস কামাল এবং আব্দুর রহিম বলে কী হয়েছে, কী খবর। আমি বললাম প্রথম যে ম্যাডাম ওরা নির্বাচন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি সময় নিয়ে দিয়ে তাৎক্ষণিক বললাম যে আপনার উচিত হবে নির্বাচনে না যাওয়া। উনি সঙ্গে সঙ্গে বলে কেন? আমি বললাম আমার যেটা মনে হচ্ছে যে একটা নীল নকশা নির্বাচন হচ্ছে, সাথে সাথে নীল নকশা নির্বাচন, সেখানে আওয়ামী লীগই হবে, বিরোধী দল হবে, আপনি হবেন থার্ড। তা বিএনপি থার্ড হওয়ার জন্য নির্বাচন করতে পারে না। পরবর্তীকালে আমার কথার জন্য না, হয়তো নানাভাবে বিবেচনা করে বেগম খালেদা জিয়া কিন্তু ইলেকশনে যান নাই। এই যে তার যে আপোষহীন যে মনোভাব, এরশাদের কন্টিনিউস লড়াই করা, 90-এর গণ অভ্যুত্থানের পরে যখন এরশাদের পতন ঘটলো, তখন কিন্তু আওয়ামী লীগ ইলেকশন যখন ঘোষণা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আওয়ামী লীগ নিশ্চিত ছিল যে নির্বাচনে তারা জয়ী হবে, কিন্তু নির্বাচনে সে জয় হতে পারে নাই। বেগম খালেদা জিয়া জয়ী হলেন। এই যে আপোষহীন আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে, এটার প্রতি মানুষের যে ভালোবাসা, এটার প্রতি মানুষের যে যে আগ্রহ বেগম জিয়ার প্রতি, সেইটা সম্মান দেখায় জনগণ কিন্তু বিএনপিকে 91 নির্বাচনে সরকারে পাঠিয়েছে। এটা কিন্তু একটা তার দৃঢ়তার একটা ব্যাপার কিন্তু। এবং লাস্ট সর্বশেষ যখন 1/11-এর ঘটনা ঘটলো, সেই সময় কিন্তু তাকে বলা হয়েছিল বিদেশে যাওয়ার, কিন্তু তিনি যান নাই। 2 ছেলে নিয়ে বিদেশে যাওয়ার তিনি যান নাই, বলে আমি এই দেশে থাকবো, এই দেশেই মরবো। এই যে দৃঢ়তা। এবং আরেকটা জিনিসই আমার সবসময় মানে এগুলো অবজার্ভ করে দেখেছি যে ওই যে এটাকে যখন ওনার বাড়ির সামনে ওই যে বালুর ট্রাক দিয়ে করলো, তখন একদিন আমি আমাদের ওই যে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন কামাল উদ্দিন সবুজ, আরও কয়েকজন, ওনার সাথে দেখা করতে গেলাম। মানে এইরকম বাইরে এইরকম একটা অবস্থা, ওনার চেহারা এবং কথার মধ্যে সামান্যতম কোনো দেখি নাই, মানে উদ্বেগ, উৎকণ্ঠা, মানে এত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারতেন। একটা জিনিস বলিস আপনাকে, সেটা হলো যে আমি যত কাছের থেকে দেখেছি যে উনি শুনতেন, বলতেন কম। এবং আমার যেটা জানা আছে, উনি যখন নিজে সিদ্ধান্তগুলো নিয়েছেন, প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হয়েছে। যখন অনেকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত প্রভাবিত হয়, তখন এই সিদ্ধান্তগুলি অনেক ক্ষেত্রেই ভুল হয়েছে। সুতরাং এই যে কতকগুলি বৈশিষ্ট্য ওনার মধ্যে ছিল, সেই বৈশিষ্ট্যই তাকে কিন্তু জনগণের এত কাছে নিয়ে গেছে। এবং আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়া করাপশনের ব্যাপারটা, যেখানে দুর্নীতিগ্রস্ত একটা সমাজ বাংলাদেশে, সেই জায়গায় কিন্তু আপনি এত বছর আপনি মনে করেন না যে ওই চ্যারিটির একটা ছোট্ট ফান্ড যেটা 2 কোটি টাকা দিয়ে তার মতো অন্যায়ভাবে করা হয়েছে, করাপশন থাকলে হাসিনার গভর্নমেন্ট এনাদের ফ্যামিলির কাউরে ছাড়তেন না, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত এইসব টুটাফাটা ব্যাপার দিয়ে তাকে সোসাইটিতে ব্যালাইন করার চেষ্টা করছে। জনগণ এটা বুঝতে সক্ষম হয়েছে, কারণ তাদের ইন্টার ফ্যামিলির যে করাপশন, এটা পাবলিক দেখছে, এখন তাদের সামনে উন্মোচিত। তো এইসব অনেকগুলি ঘটনা
যখন জনগণ কম্পেয়ার করে তখন কিন্তু তিনি মহান হয়ে ওঠেন এবং ভেবে সেই জন্য মহান হয়ে উঠছেন। আসলে আমার চোখের সামনে একটা দৃশ্য সবসময় খুব ভাসে, বিশেষ করে গতকাল থেকে খুব ভাসছে। খালেদা জিয়াকে যখন তার বাড়ি থেকে বের করে দেয়া হলো মঈনুদ্দিন রোডে, তারপরে উনি যে একটা প্রেস কনফারেন্স করেছিলেন মঈনুল রোডের বাড়ি থেকে প্রেস কনফারেন্স করলেন, সেখানে তিনি কেঁদে ফেলেছিলেন। তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এক কাপড়ে উনি বের হয়ে এসেছেন, তাকে সারাদিন কিছু খেতে দেওয়া হয়নি। ওই দিনের ওই অবস্থা, মানে কি পর্যায়ে গেলে ওনার মতো একজন টাওয়ারিং ফিগার অতটা ভেঙে পড়েন। তারপরে আজকের দিনটা দেখলাম, এরপর মনে পড়ে আসলে 5ই আগস্টের গণভবনে যা হয়েছে সেই দৃশ্যগুলি। জাহিদ ভাই, আপনার কথাই আসলে রিপিট করতে হয় যে আল্লাহ যাকে সম্মানিত করতে চান। আপনি দীর্ঘ সময় খালেদা জিয়ার খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। আপনি ব্যক্তি মানুষ হিসেবে তাকে কেমন করে দেখেছেন, বা এতগুলো দিন সাংবাদিক হিসেবে কাজ করেছেন, আপনার নিজস্ব তো কিছু স্মৃতি আছে যেটা আপনি ট্রেজার করেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। দেখেন, সাজু ভাই একটা কথা বলছিলেন যে উনি শুনতেন বেশি, বলতেন কম। সত্য ঘটনা। এবং এটা আপনাকে একটা এক্সাম্পল দেই। যখন তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে, আওয়ামী লীগ এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যখন এই আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে, আমি দৈনিক বাংলা থেকে তখন প্রাইম মিনিস্টার অফিস কভার করতাম এবং প্রায়ই প্রাইম মিনিস্টার অফিসে আমার যাওয়া হতো। বেগম জিয়ার সমাবেশগুলো, অনুষ্ঠানগুলো তো নিয়মিতই কভার করতাম, রিপোর্ট করতে হতো। এবং উনি ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন, নামে চিনতেন। ওনার সাথে দেশের বাইরেও একাধিক সফরে, আমি 1994 সালে ওনার সাথে সফরে মালদ্বীপ গিয়েছিলাম। 2003 সালে মালয়েশিয়া গিয়েছিলাম ওআইসি সামিটে। তো আর ওইটা ছিল মালদ্বীপে, সম্ভবত সার্ক সামিটে গিয়েছিলাম মালদ্বীপে। তো খুব কাছ থেকে, মানে এই সমস্ত ট্যুরগুলোতে এই শেখ হাসিনার আমলে যেটা দেখেছেন যে এসএসএফ কিংবা সিকিউরিটি নানা কারণে অন্য পর্যায়ে কিংবা এখনও একটু অনেক চেঞ্জ আসছে এগুলোর মধ্যে, তখন কিন্তু এতটা ছিল না। যারা এই সফর সঙ্গী হতেন তারা কিন্তু তাদের সাথে কথা বলার, সরকার প্রধানের সাথে কথা বলার সাংবাদিকরা 1-2 সাংবাদিক একটা সফরে মাত্র যেতেন। আর যারা বিএসএস, তখন ইউএনবি ছিল, এবং এই 2 হলো অ্যাটাচ সাংবাদিক হিসেবে তারা একটা বিশেষ মর্যাদায় কেউ না কেউ যেতেন, এক এক সময় এক একজন যেতেন। আর এর বাইরে 1 কিংবা 2 সাংবাদিক এই সফরগুলোতে সংযুক্ত হতেন। তো এইরকম 2 সফরের কথাই আমি বললাম যে এইখানে আমি 2বারই ইন্টারভিউ করেছি ওনার, এর বাইরেও ইন্টারভিউ করেছি। উনি যখন বিরোধী দলে ছিলেন একাধিকবার ওনার ফুল ফ্লেজেড ইন্টারভিউ আমি মানব জমিনে থাকা অবস্থায় করেছি। আমার দেশের শুরুর দিকে করেছি। তো আমার দেশে তো 20 বছর বয়স হলো, 20-এর উপরে। তো যেটা ওই দৈনিক বাংলার কথা বলছিলাম, যে দৈনিক বাংলায় থাকা অবস্থায় তখন বেগম জিয়া, তখনও আমি ইন্টারভিউ করেছি। তখন তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে একদিন যারা প্রাইম মিনিস্টার অফিস কভার করে সেই সমস্ত সাংবাদিকদের উনি ডাকলেন। তখন প্রেস সেক্রেটারি মরহুম মোজাম্মেল হক ছিলেন, ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন আমাদের সৈয়দ আবদাল আহমদ, আমার দেশের নির্বাহী সম্পাদক, এখনও আমাদের সাথে আছেন আবদাল ভাই। তখন উনি ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। তো সিনিয়র কয়েকজন সাংবাদিক, আমার মনে পড়ে 8 অথবা 9 জন আমরা ওইখানে ওই গ্রুপে ছিলাম, যারা রেগুলার প্রাইম মিনিস্টার অফিস কভার করতাম, তাদেরকে উনি ডাকলেন। এবং ওই টিমের মধ্যে আমি মনে সর্বকনিষ্ঠ ছিলাম। ঘটনাচক্রে হোক আর যেভাবে হোক, আমি একবারে সাংবাদিকতার জীবনের শুরুতেই প্রাইম মিনিস্টার অফিস এবং সংসদ, পার্লামেন্ট, যেগুলো সাধারণত সিনিয়র রিপোর্টাররা কভার করেন, কিন্তু আমি এই দৈনিক বাংলা থেকে এই 2টা জায়গায় কভারের আমি অনুমতি পেয়েছিলাম কিংবা অ্যাসাইন ছিলাম। তো ডাকলেন, আমরা তখন রেগুলার রিপোর্ট করছি, প্রতিদিনই রিপোর্ট করছি ডেভেলপমেন্ট। স্যার নিনিয়া স্টিফেন, অস্ট্রেলিয়ান গভর্নর আসছিলেন, উনি 2 দলের সাথে সমঝোতার চেষ্টা করলেন। সমঝোতা হলো, আবার ভেঙে গেল, চূড়ান্ত পর্যায়ে হলো না। তখন ম্যাডাম একটা সিদ্ধান্ত নিলেন দলীয়ভাবে, যে সিদ্ধান্ত নেওয়া হলো যে নির্বাচন হবে, 6ষ্ঠ সংসদ নির্বাচন, যেহেতু সময় এবং আইনগত বাধ্যবাধকতা, এটা অনেক সময়ের ব্যাপার। যদি আমি ওই ঘটনাটা বলি, কারণ এখানে আওয়ামী লীগ ইচ্ছে করেই চেয়েছিল একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে। তারা পদত্যাগ করেছিল এক যুগে পার্লামেন্ট থেকে। পার্লামেন্টের তখন কোনো ইতিহাস ছিল না এরকম ঘটনা, যা চেয়েছিল যে পার্লামেন্ট থেকে এক যুগে পদত্যাগ করলে যে সময় থাকবে ওই সময়ের মধ্যে আরেকটা নির্বাচন করা সময়, এটা অনেক কাহিনী তখন হয়েছে।
কাহিনীর পরে ম্যাডাম যে জিনিসটি বললেন, যেটা এত বিকৃত, আমি বারবার এই জিনিসটা নিয়ে খুবই কষ্ট পাই, কারণ আমি জানতাম, কারণ সরাসরি ওনার সাথে আমার একাধিকবার এই বিষয়ে কথাবার্তা হয়েছে, সাংবাদিক গ্রুপের সাথে কথায়। তো উনি প্রাইম মিনিস্টারের টেবিলে বসে আছেন, আমরা সামনে 8 জন, রাউফুন ভাই ছিলেন, কাজিম রেজা ভাই ছিল, বেঁচে আছেন, রাউফুন ভাই মারা গেছেন, আরও কয়েকজন, আমি সবার নাম মনে করতে পারতেছি না। এই ছবিটাও আমার কাছে সংরক্ষিত আছে, এই গ্রুপ ছবি যেটা তুলেছিল আমাদের বিনু ভাই, মোস্ট প্রবাবলি লুৎফর রহমান বিনু, উনিও মারা গেছেন। বিনু ভাই প্রাইম মিনিস্টারের পার্সোনাল ফটোগ্রাফার ছিলেন। তো এক পর্যায়ে আমি ম্যাডামকে হঠাৎ করেই বলে উঠলাম যে ম্যাডাম দেখেন, 2টা নির্বাচন আপনি করবেন, 2 ঘন্টার এই মিটিং ছিল। উনি প্রত্যেকের কথা, এই আমি এত জুনিয়র মোস্ট একজন সাংবাদিক, আমার কথাও মনোযোগ দিয়ে উনি শুনছিলেন। সেই মানে আপনাকে এটা কথা বলছি আপনার 95-এর শেষ দিকে অথবা 96-এর শুরুর দিকে ঘটনা। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তার আগে 96-এ 12ই ফেব্রুয়ারি প্রথম নির্বাচন, 6ষ্ঠ সংসদ নির্বাচন হলো 95-এর শেষ দিকের ঘটনা এটা। তো 95-এর শেষ দিকের ঘটনা যে আপনি যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করবেন, তখন আমাদের কনস্টিটিউশনে ছিল, আমাদের সংবিধানে যেটা ছিল, নির্বাচন করতে গেলে আপনার এই জাতীয় পরিবর্তনের জন্য গণভোটের প্রয়োজন পড়বে। তো ওই সময় একটা সংসদ নির্বাচন করার মতোই পরিবেশ নাই, সব রাজনৈতিক দল এটার বিরোধিতা করছে। 6ষ্ঠ সংসদ নির্বাচনের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে, সরি 12 না, এটা 15ই ফেব্রুয়ারির নির্বাচন। এখন উনি 2টা নির্বাচন, তখন আমি ম্যাডামকে বললাম যে দেখেন, আমরা প্রতিদিন রিপোর্ট করার জন্য আমরা এত বেশি সংবিধান নিয়ে ঘাটাঘাটি করছি, তো আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আপনারা যদি ত্রয়োদশ সংশোধনী, যেটা এই সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংশোধনী, ওইখানেই যদি আপনি বলে দেন ওই সংশোধনী পাশের সময় যে এই ক্ষেত্রে গণভোটের প্রয়োজন পড়বে না, এটাও আপনার কনস্টিটিউশনের পার্ট, ওই 13 অ্যামেন্ডমেন্টের পার্ট করে দিলে, তাইলে আপনার 2টা ভোটের হাত থেকে আপনি বেঁচে যাবেন। এবং ম্যাডাম শুনে সাথে সাথে উনি পয়েন্টটা ক্যাচ করলেন এবং ওনার এডিসিকে ডেকে আমাদের মিটিংয়ে রেখেই বললেন যে এই ব্যারিস্টার সালাম তালুকদার, তখন ব্যারিস্টার মওদুদ, তারপরে খন্দকার মাহবুবউদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, 2 জন ছিলেন, আর রাজু ভাই সবাইকে চেন সব ঘটনা, ওনাদেরকে ডাকতে বললেন, যারা লয়ার প্যানেল, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার লয়ার প্যানেলদের ডাকতে বললেন, যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ছিলেন, ডাকতে বললেন। এই ঘটনাটা আমি কেন মনে রাখছি, আমার কাছে মনে হয়েছে যে দেখেন, আমাদের এই ছোট্ট একটা অবস্থান থেকে একটা পরামর্শ ওনাকে দেওয়ার পর, এটা নিয়ে একটা ডিবেট ছিল, সালাম তালুকদার সাহেবরা প্রথমে এটাতে রাজি ছিলেন না এটা নিয়ে, কিন্তু উনি এটাকে গ্রহণ করলেন এবং এত গুরুত্ব দিলেন যে তাৎক্ষণিকভাবে উনি ওনার আইনের যারা উপদেষ্টা আছেন তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলে, তো তাদের কাছে কথা বলে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু আমাদের যে 13 অ্যামেন্ডমেন্ট পাস হলো, এই অ্যামেন্ডমেন্টে কিন্তু এইভাবেই এটা করা হয়েছিল। এবং একটা কথা সবসময় ওনার বিরুদ্ধে যেটা বলা হয়, যে উনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, 6ষ্ঠ সংসদ নির্বাচন করে, আওয়ামী লীগ আন্দোলন করে তাকে নামিয়ে বাধ্য করেছে 12ই মার্চের 7ম সংসদ। এটা মোটেও ঠিক না। উনি এই নির্বাচনের আগে আমরা কভার করেছি, ফেনীতে গেছি, বোমা মেরে তারা মিটিং ভেঙে ফেলছে, আমরা ওই সাংবাদিক হিসেবে কভার করেছি, এবং অনেকগুলো মিটিং উনি করেছেন। সবগুলো মিটিং উনি একই কথাই বলছিলেন যে এটা শুধুমাত্র সংবিধান রক্ষার নির্বাচন, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইনক্লুড করে তারপর আমরা আবার নতুন নির্বাচনে যাব, এছাড়া আমার কাছে কোনো বিকল্প নেই। এবং উনি একটা কথা যেটা বারবার বলতেন, ম্যাডাম এটা নিয়ে কষ্ট পেতেন আমি জানি, বিভিন্ন সময় উনি বলেছেন, বিভিন্ন মিটিংয়ে বলেছেন, যে আমি যদি এটা সংবিধানে দিয়ে যাই তাহলে এটা কেউ পরিবর্তন করতে পারবে না, আর যদি আমি শুধু হাসিনার দাবির প্রতি একবার করি তাহলে ওরা ক্ষমতায় এসেই তারা কিন্তু এটা আর মানবে না। এবং শেষ পর্যন্ত কিন্তু হাসিনা তাই করেছে, শেখ হাসিনা কিন্তু তাই করেছেন। ম্যাডাম কিন্তু এটা তখন থেকে বারবার বলে আসছিলেন, কিন্তু এইটা আমাদের মিডিয়া তথাকথিত, আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে মিডিয়া ওনার এই কথাটাকে কেউ তুলে ধরে নিয়ে, ও সবাই কিন্তু ওই জায়গায় পারসেপশনটা ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল যে বেগম জিয়া তখন ক্ষমতায় থাকার জন্যই নির্বাচন করেছিলেন, আন্দোলনের মুখে উনি তখন বাধ্য হয়েছেন। তো এগুলো ভুলে যায় যে উনি রিজাইন দেওয়ার আগে এই পল্টনে, নয়া পল্টনে যে সমাবেশ করেছেন, বিশাল, সাজু ভাই নিশ্চয়ই মনে আছে, বিশাল সমাবেশ করে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাবি করেছিলেন। এবং ওই নির্বাচনে
এর আগে 116 সিট বিএনপি পেয়ে বিরোধী দলে চলে গেছিল 12ই মার্চের নির্বাচনে সপ্তম সংসদে, কিন্তু বিএনপির জনপ্রিয় দল ছিল এবং উনি কেন ওই নির্বাচনটি করেছিলেন সেটা বারবার উনি এটা বলেছেন। এটা একটা ঘটনা বললাম, আর একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করবো, অনেক লম্বা করে ফেলছি। আমরা নির্বাচনী কাভারেজে এটা সপ্তম সংসদ নির্বাচন যখন হয়, উনি তখন ফুল ফেজেড কাভারেজ করছে, মানে জনসভাগুলো করে বেড়াচ্ছেন একের পর এক। আমরা নওগাঁর বদলগাছি বলে একটা জায়গা আছে, সাজু ভাই নিশ্চয়ই চিনেন। এইখানে উনি যখন জনসভায় বক্তৃতা করছিলেন, আমি এই কথাটা ভুলতে পারি না, আমাদের মোস্তান ভাই সাথে ছিলেন, মারা গেছেন, নাজিমুদ্দিন মোস্তান, আমির খসরু, আবদুল্লাহ সিদ্দিক, সাংবাদিকদের নাম সবাই চিনবেন, ওনারা সবাই আমরা একসাথে ওই টিমের মধ্যে ছিলাম। তো ফজরের নামাজের বিরতি হচ্ছে, বেগম খালেদা জিয়ার নির্বাচনী জনসভায় উনি যখন বক্তৃতা করছেন, তখন বক্তৃতার মধ্যে বলা হচ্ছে আজান শুরু হয়েছে, ফজরের নামাজের বিরতি। মানে এই ঘটনাটা আমি ভুলতে পারি না কখনো, যে এত পরিশ্রম করতে পারতেন দলের জন্য, দেশের জন্য, বিশেষ করে বিএনপির জন্য। বিএনপির লোকদের এই জিনিসটা বোঝা উচিত যে উনি কি পরিমাণ যে পরিশ্রম করেছেন। এই 9 বছরের আন্দোলনের কথা সাজু ভাই বলছেন, আমি এটা রিপিট করে নাই, এরশাদ বিরোধী আন্দোলনের কথা। এবং এর পরবর্তীতে উনি এই জিয়া পরিবার বাংলাদেশের জন্য, যেটা কি বলবো, যে বেগম খালেদা জিয়া তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন এবং পুরো সময়টা দিয়েছেন। এর প্রতিদান মানুষ আজকে তাকে দিয়েছে। উনি 20 কোটি মানুষকে, 20 জনের বৃহত্তর পরিবারকে বাদ দিয়ে কিংবা 5 জনের পরিবারের বাদ দিয়ে তাদেরকে বঞ্চিত করে উনি 20 কোটির পরিবার নিয়ে বিদায় নিয়েছেন এবং মানুষ তাকে সেই সম্মানটুকু আজকে দিয়েছে। আজকে আমরা তাকে যেভাবে সম্মানিত হতে দেখলাম, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আসলে আছে, দেখুন, যেইভাবে হাসিনার পুরো সময়টা উনি নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, পারিবারিকভাবে, সামাজিকভাবে তাকে শেষ পর্যন্ত জেলে যেতে হলো এবং একটা ভালো মানুষ হেঁটে ঢুকলেন, আমরা দেখলাম উনি বের হয়ে আসলেন হুইল চেয়ারে করে। তারপরও 5ই আগস্টের পর উনি যখন কথা বললেন জাতির সামনে, ওইখানে কোনো জায়গায় কারো কোনো সমালোচনা বা এত কষ্টের মধ্যে দিয়ে উনি গিয়েছেন কোনো কিছু ছিল না। সব কিছু বাদ দিয়ে উনি একটা ইনক্লুসিভ দেশ গড়ারই ডাক দিয়েছেন। উনি যে এত কষ্ট পেলেন, আমি সাজু ভাই আপনার কাছে একটু আসতে চাই, এত কষ্টের পরও উনার মধ্যে কোনো ধরনের কোনো প্রতিহিংসা বা কিছুই আমরা দেখতে পাইনি, কখনোই পাইনি। এটা শুধু 5ই আগস্টের পরবর্তী ঘটনা না, 5ই আগস্টের আগেও যে আমরা দেখেছি, কখনো ওনার মধ্যে এই নেতিবাচক বিষয়গুলি কখনো দেখিনি। আপনার দেখা খালেদা জিয়ার কথা আমি একটু জানতে চাই। আমি একটা জিনিস আপনাকে বলি, একটু আগে যে আপনি ওই যে 96 সালের আন্দোলনের কথা বললো, আমি বলি যে আন্দোলন শেখ হাসিনা, এখানে একটা কম্পেয়ারের ব্যাপার কিন্তু ঘটে গেছে। সেটা হচ্ছে শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যে পরিমাণ নিপীড়ন করেছেন এবং সর্বশেষ যে লোক যে হত্যাকাণ্ড চালিয়েছেন, গণহত্যা চালিয়েছেন জুলাই আন্দোলনে, উনি তো সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন করেছিলেন, সকল দল বয়কট করলেও সেই নির্বাচনে কিন্তু উনি ইচ্ছা করলে কিন্তু শক্তি প্রয়োগ করে আরো অনেকদিন থেকে যেতে পারতেন, কিন্তু করেন নাই। জনগণের আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখে তিনি কিন্তু পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করেছিলেন। সেদিন ওই পার্লামেন্টে আমি ছিলাম, আমিও ছিলাম। আমি সারা রাত ভোর রাত্রে পাস হয়েছিল এই বিল। আমার মনে আছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আইনমন্ত্রী ছিলেন ওই 6th পার্লামেন্টের। এবং আমার মনে আছে যে আমরা মোসাদ্দেক ফালুর ওখানে বসে, কখনো আবার ওই যে আমার সচিব ছিলেন, মারা গেলেন কিছুতে, কামাল ভাই, আমরা বসে রাত্রেবেলা আমরা বাইরের থেকে খাবার এনে খাচ্ছিলাম। তিনি এই যে এখানেও কিন্তু জনগণ দেখছে যে তিনি ক্ষমতায় টিকাতে শক্তি প্রয়োগের রাস্তায় যান নাই। চুলের থেকে নখ পর্যন্ত একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল। তিনি দেখেছেন যে তিনি দেখেছেন তার স্বামী একজন সামরিক ছিলেন, সামরিক নায়ক ছিলেন, তিনি সেনাপ্রধান ছিলেন। তিনি একজন সামরিক শাসক হিসাবে দেশে একদলীয় শাসন থেকে একটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। এবং যে দলটি গণতন্ত্রের যে লড়াই করেছে পাকিস্তান আমলে, সেই দলটি এদেশে একদলীয় শাসন কায়েম করেছে। যে দলটি সংবাদপত্র স্বাধীনতার যে লড়াই করেছে, সেই দলটি এখানে সমস্ত পত্রিকা বন্ধ করে 4টা পত্রিকা রেখেছিল। লোকজন দেখেছে যে জিয়া রহমান এসে, যিনি একজন সামরিক শাসক ছিলেন, তিনি এসে, যেটা সাধারণ পৃথিবীর ইতিহাসে নাই, যে সামরিক শাসকরা গণতন্ত্রের জন্য উন্মোচন করে দেয়, সেটা জিয়া রহমান করেছে। তিনি
বহুদলীয় গণতন্ত্র ফিরে এনেছেন, সংবাদের স্বাধীনতা ফিরে এনেছেন। তারই উত্তরাধিকার হিসাবে বেগম খালেদা জিয়া। আমার মনে আছে আমাদের তো একটা ইউনিয়ন ছিল, যখন এই ইউনিয়নটা বিভক্ত হয়ে গেল বেগম জিয়া বললেন আপনারা ভালো কাজ করেন নাই, কাজটা ঠিক হয় নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে কাজটা কতটা খারাপ ছিল, এখন আমরা হাড়ে টের পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে গণতন্ত্র, এবং আমি এটা বিশ্বাস করি বেগম খালেদা যে সময়ে ক্ষমতায় ছিলেন বা বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন এদেশের মানুষেরা যেরকম গণতন্ত্র উপভোগ করেছে বা যে সময় মত প্রকাশ স্বাধীনতা উপভোগ করেছে, সংবাদপত্র যে পরিমাণ স্বাধীনতা উপভোগ করেছে তা অন্য কোনো সময় হয় নাই, বাংলাদেশের 54 বছর ইতিহাসে হয় নাই। এইসব কারণে বেগম খালেদা জিয়া কিন্তু এখন এই জাতির প্রত্যেকটা লোকের কাছে একটা অসাধারণ, অসামান্য একটা মহান নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন। এবং আমি বলবো আমার খুব মজার কতগুলি